এখন এই সময়ের মধ্যে কি আমেরিকা আবার তাদের পুনরায় সামরিক যে পুনর্গঠন গুলো, কারণ আমেরিকার সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে, তাদের রাডার গুলো ধ্বংস হয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়েছে, তাদের ইন্টারসেপ্টর গুলো একেবারে ফুরিয়ে যাওয়ার পথে। তো এরকম সময় তারা কি আবার নতুন করে এগুলোকে করতে পারবে কিনা? এমন না যে 2 সপ্তাহের মধ্যে পুনরায় রিপেয়ার করে ফেলতে পারবে, পুনরায় বানিয়ে ফেলতে পারবে, নতুন অর্ডার দিয়ে আবার নিয়ে এসে ওগুলোকে ওখানে ডিপ্লয় করতে পারবে। এটা কিন্তু আমেরিকা করতে পারবে না। আসলে কিন্তু হরমুজ খোলা নাই। সেদিন সকালে শুধু 10 মিনিটের জন্য হরমুজ ইরান খুলেছিল, কিন্তু যখনই লেবাননে হামলা হয়েছে সাথে সাথে ইরান কিন্তু এখনো কিন্তু সেইভাবেই করা হচ্ছে। মানে এমন না যে একদম আম ভাবে হরমুজ খোলা আছে, সবাই এখন যেতে পারছে, এরকম না বিষয়টা। ইরানের সরকার কিন্তু সেই প্রথম দিন থেকেই এখানকার যারা বড় বড় কর্মকর্তারা রয়েছেন, ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ থেকে শুরু করে অন্যান্য কর্মকর্তারা এবং সংসদীয় কমিটি যেগুলো রয়েছে, জাতীয় নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিটি কিংবা আহ পররাষ্ট্র নীতি বিষয়ক যে কমিটিগুলো রয়েছে, তারা কিন্তু প্রথম দিন থেকে বলে আসছে যে আমেরিকা এর আগে দুইবার আমাদের সাথে কিন্তু একই আচরণ করেছে। সেটা হচ্ছে যে আমরা তাদের সাথে নেগোসিয়েশনে বসেছি এবং নেগোসিয়েশনের মধ্যেই তারা আক্রমণ করে দিয়েছে। গতবার 12 দিনের যুদ্ধ যেটা ইসরায়েলের সাথে ছিল, সেখান আপনি যদি স্মরণে থাকে দেখবেন যে সেখানেও কিন্তু তারা একই কাজ করেছিল। এইবারও কিন্তু নেগোসিয়েশনের মাঝখানেই তারা আক্রমণ করেছে। তো এটা তাদের প্রস্তুতিতে ছিল যে আমরা এই ধরনের আমেরিকা আমাদের সাথে আচরণ করতে পারে। তবে যেহেতু আমেরিকা পাকিস্তান এখানে একটা মধ্যস্থতা করেছে এবং পাকিস্তানের মাধ্যমে ইরান জানতে পেরেছে, আহ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি জানিয়েছিলেন যে এখানে আমেরিকা সেই শর্তগুলোতে রাজি আছে। সুতরাং পাকিস্তান যেহেতু ইরানের একটা বন্ধু প্রতিম দেশ, পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ, সুতরাং পাকিস্তানের সম্মানার্থে বলি। আর ইরান যদি এখানে তারা তাদের পূর্ব অভিজ্ঞতার আলোকে যদি এখানে তারা বলতো যে না আমরা কোনো ধরনের নেগোসিয়েশনে যাব না, তাহলে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু এটা একটা প্রশ্ন আসতো যে মানে প্রস্তাব আপনাদের প্রস্তাব সবগুলোই কিন্তু মানতে রাজি ছিল ট্রাম্প। তো তারপর আপনারা কি একটা যুদ্ধবাজ জাতি, আপনারা কেন যুদ্ধ বন্ধ করতে রাজি না? যেহেতু এই যুদ্ধের কারণে কিন্তু অনেক দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা তো আমরা দেখতেছি সারা পৃথিবীতে তেলের দাম বাড়তেছে, অনেক ধরনের ক্ষতি হচ্ছে। ইরান তো আসলে তার কিছু করার নেই, আত্মরক্ষার্থে ইরানকে এই যুদ্ধ করা লাগছে। কিন্তু ইরান যদি সেই সময় এই নেগোসিয়েশনের যে প্রস্তাবটা এবং ইরানের শর্তগুলো মেনেই যে নেগোসিয়েশনের প্রস্তাবটা, এটাও যদি ইরান রিজেক্ট করতো, তাহলে কিন্তু ইরানকে এখানে অন্যভাবে কাঠগড়ায় দাঁড় করানোর একটা বিষয় থাকতো। জাতিসংঘ কিংবা আরব লীগ কিংবা ওআইসি সবাই কিন্তু ইরানকে একতরফা ভাবে দোষারোপ করতো যে আপনাদের সমস্ত চুক্তি তো মানতে রাজি ছিল ট্রাম্প, তারপর কেন আপনারা যুদ্ধ বিরতিতে যেতে চাচ্ছেন না, এবং এটার জন্য পুরো পৃথিবীর শান্তি নষ্ট হচ্ছে, বিভিন্ন প্রবলেম হচ্ছে, ইকোনমিক ক্রাইসিস তৈরি হচ্ছে। তো আপনাদের তো এটা করা উচিত ছিল। তো ইরান এটা জানে, এই জন্য শুরুর দিন থেকে তারা বলে আসছে যে আমাদের আঙ্গুল কিন্তু ট্রিগারে রয়েছে, আমরা সতর্ক রয়েছি, সাবধান রয়েছি। কিন্তু যেহেতু পাকিস্তান একটা মধ্যস্থতা করেছে এবং তারা বলছে যে আমাদের সমস্ত মানে শর্তগুলো ট্রাম্প মেনে নিচ্ছে বা মেনে নিয়েছে, এবং শুধুমাত্র ফ্রেমওয়ার্ক নিয়ে কথা হবে এখন। মানে সে মেনে নিয়েছে, শুধুমাত্র কবে থেকে কার্যকর হবে এই ফ্রেমওয়ার্ক গুলো, যে ডিটেল গুলো থাকে, এগুলো নিয়ে কথা হবে। তো ইরান তখন বলেছে ঠিক আছে, যদি আপনি এই নিশ্চয়তা দেন যে ঠিক আছে ট্রাম্প এটা করবে, এটা মানবে, তাহলে আমরা যুদ্ধবিরতিতে যেতে রাজি আছে, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু ইরান কিন্তু জানে, এমন না যে ইরান একটা ফাঁদে পা দিয়েছে ইচ্ছাকৃত ভাবে, বা ইরানের দুইবার অভিজ্ঞতা আছে যে আমেরিকা এগুলো করে থাকে। এবং প্রথম দিন থেকে আমরা এখানে দেখছি, এখানে জনগণও বলছে এবং সরকারের বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন কর্মকর্তারা, সরকারি কর্মকর্তারা সবাই বলছে, এবং ইরানের যা সামরিক বাহিনী তারাও বলছে যে আমরা এটা জানি, আহ জেনেও এটা করবো। তবে এখন এখানে একটা বিষয় আছে যে তারা তো জেনে গেল। তো এখন এই সময়ের মধ্যে কি আমেরিকা আবার তাদের পুনরায় সামরিক যে পুনর্গঠন গুলো, কারণ আমেরিকার সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে, তাদের রাডার গুলো ধ্বংস হয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়েছে, তাদের ইন্টারসেপ্টর গুলো একেবারে ফুরিয়ে যাওয়ার পথে। তো এরকম সময় তারা কি আবার নতুন করে এগুলোকে করতে পারবে কিনা? দেখেন, বড় বড় স্ট্র্যাটেজিক যে উইপেন গুলো রয়েছে, যেমন এই যে টার্মিনাল হাই অ্যালটিটিউড এয়ার ডিফেন্স যেটা থার্ড, কিংবা থার্ডের ইন্টারসেপ্টর কিন্তু আমেরিকা তৈরি করতে পারে বছরে মাত্র 17টা। এর বেশি সে তৈরি করতে পারে। এটার জন্য যেই ধরনের ইগুলো লাগে, পদার্থগুলো লাগে বা অ্যালয় গুলো লাগে, এবং এটার যে প্রোডাকশন লাইন রয়েছে, সবকিছু মিলে এটার বাজেট, এটার $200 মিলিয়ন করে এটার ইন্টারসেপ্ট গুলোর খরচ আছে। তো এই সবকিছু মিলিয়ে এটা কিন্তু আমেরিকা চাইলেই অনেকগুলো তৈরি করতে পারে না। তো এই থার্ড থার্ড সিস্টেম যেটা খুব মানে রাডার সহ যে থার্ড সিস্টেম, সেগুলো কিন্তু এক একটা $1 বিলিয়ন প্রজেক্ট। একটা কাতারে আল উদাইদে যে আমেরিকার একটা ছিল, রাডার ছিল, সেটা কিন্তু $1.1 বিলিয়ন।
এগুলো আমেরিকা এমন না যে 2 সপ্তাহের মধ্যে পুনরায় রিপেয়ার করে ফেলতে পারবে, পুনরায় বানিয়ে ফেলতে পারবে, নতুন অর্ডার দিয়ে আবার নিয়ে এসে ওগুলোকে ওখানে ডিপ্লয় করতে পারবে, এটা কিন্তু আমেরিকা করতে পারবে না। তবে অন্য কিছু করতে পারে সে সে যেমন আমেরিকা যেটা হয়েছে যে ভেতরেও কিন্তু প্রচন্ড চাপ আছে, কারণ আমেরিকার অনেকগুলো সিনেটরের টুইট আমরা দেখছি যে তারা কিন্তু টুইট করছে যে ট্রাম্প কোন আক্কেলে সে এগুলো করছে, যে সে ইরানের এইগুলোকে ছেড়ে দিচ্ছে। মানে ট্রাম্প হয়েছে কি, প্রথমে সে হয়তো নেমেছে একটা অ্যাডভেঞ্চার করতে, পরে যখন দেখেছে যে ইরান মানে এটা ডিফারেন্ট কান্ট্রি, এটা অন্য কোনো দেশের মতো না যে আমি আমেরিকা আমি গেলাম একটা অ্যাডভেঞ্চার করতে, বাস আমি এলাম দেখলাম আর জয় করলাম, এরকম বিষয় ইরান না। এবং ইরানের জনগণের যে দৃঢ়তা এবং সংকল্প, এবং ইরানের ক্ষয়ক্ষতি তো হয়েছে, ইরানেরও ক্ষয়ক্ষতি হয়েছে, ইরানও ওদেরকে ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে, এবং আমেরিকা তার অনেকগুলো মিলিটারি অ্যাসেট হারিয়েছে যেগুলো আমেরিকার জীবনের মানে তার কোনো যুদ্ধের ইতিহাসে সেটা কিন্তু করেনি। আমেরিকা কিন্তু একটা যুদ্ধ অভিজ্ঞ সেনাবাহিনী রয়েছে, কারণ আমেরিকা এমন কোনো বছর নাই তার জন্মের পর থেকে, তার দেশ রাষ্ট্র তৈরি হওয়ার পর থেকে এখন পর্যন্ত এমন কোনো বছর নাই যে বছর আমেরিকা কোনো না কোনো যুদ্ধ না করেছে। এবং সারা পৃথিবীর বিভিন্ন আবহাওয়াতে, বিভিন্ন জায়গা, বিভিন্ন সমুদ্রে, বিভিন্ন ভূ বৈচিত্র্যপূর্ণ অঞ্চলে কিন্তু আমেরিকা বাহিনী যুদ্ধ করেছে। তবে এখানে একটা বিষয় আছে, সেগুলো আমেরিকা পদাতিক যুদ্ধে সবসময় দুর্বল থাকে। ওরা যেটা করে দুর্বল দেশগুলোর উপরে, যাদের আসলে এয়ার ডিফেন্স নাই, যাদের কোনো পাল্টা আক্রমণ করার শক্তি নেই, এমন দেশগুলোতে গিয়ে সে কিন্তু যুদ্ধ করে, এবং সেখানে সে তার ওই হলিউড স্টাইলে সে তার ইটা দেখায় যে আমি এখানে, আমার সাথে কেউ যুদ্ধ করে পারে না। ইরান এটা ডিফারেন্ট, এটা ট্রাম্প বুঝতে পারেনি। তো যখন যখন দেখেছে যে আমার তো এখন ইমপিচ হওয়ার দশা, মানে সে যেসব ভাষায় কথা বলেছে যে আমি একটা সভ্যতাকে আজকে রাতেই ধ্বংস করে দিব, এটা করবো সেটা করবো, এগুলো তো খোদ আমেরিকাতে তার ইমপিচের উঠতেছে, মানে দাবি উঠতেছে। তার উপরে তার অ্যাপস্টাইন ফাইলের তার যে নানান রকমের কেলেঙ্কারি, এগুলো তার ঘাড়ে আছে। এগুলো অবস্থা সে দেখে সে হয়তো বা প্রথম দিকে রাজি হয়েছিল, কিন্তু এখন আবার যেটা হয়েছে, সেদিনও আমি বলেছি যে ইসরায়েলের সেদিন সকাল থেকে, যে রাত্রে তারা সিজফায়ার করলো, সেদিন সকাল থেকে ইসরায়েলে কিন্তু ব্যাপকভাবে গণবিক্ষোভ শুরু হয়েছে, যে কেন এমন একটা যুদ্ধ তোমরা শুরু করতেই গেলা কেন? আর যুদ্ধ যখন গেলাই করতে, তাহলে যুদ্ধ করে আমাদের এত সেনাবাহিনীর ক্ষতি হলো, আমাদের জনগণ এত নিহত হলো, আমাদের এত ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হলো, এত কিছু করে তারপরে আবার বন্ধ করতেছে কেন? বা এটা একটা অপমানজনক চুক্তি। এগুলো তাদের ইন্টারনাল প্রেসার রয়েছে। আমেরিকাতেও তাই হয়েছে, আমেরিকার অনেকগুলো সিনেটর, অনেকগুলো কংগ্রেস ম্যান, তারা কিন্তু প্রেসার দিয়েছে যে এগুলো করা যাবে না। যার কারণে সে কিন্তু এই এই আমরা যেটা হোয়াইট হাউসের যার স্পোক্সম্যান, তার যে এইটা দেখলাম যে সে বললো যে না, আমরা এখন আর এটা করবো না। তারপরেও সেখানে অনেকগুলো ভুল তথ্য দিয়েছে, যেমন বলেছে যে হরমুজ খোলা থাকবে সেই পর্যন্ত 2 সপ্তাহ, আমরা আমাদের স্বার্থে, আমাদের ফেভারে যে ইগুলো, সেগুলো নিয়ে আমরা কথা বলবো, সেগুলো নিয়ে আমরা চুক্তি করব, আর হরমুজ খোলা থাকবে। আসলে কিন্তু হরমুজ খোলা নাই, সেদিন সকালে শুধু 10 মিনিটের জন্য হরমুজ ইরান খুলেছিল, কিন্তু যখনই লেবাননে হামলা হয়েছে সাথে সাথে ইরান কিন্তু, এবং বলেছে যে, এবং এই মুহূর্তে কি পরবর্তী হরমুজ নির্দেশনা হরমুজ দেওয়া। খোলা নাই, খোলা হয়নি তো? যে বলা হয়েছে যে হরমুজের না একটা না পাশ দিয়ে খোলা হয়েছে, কারণ বাকি পাশে হয়তো মাইন আছে, সে কারণে ওই বাকি পাশে খোলা হয়নি। না, এই মাইনের বিষয়টা যেটা, এটা ইরান আগেও, এটা যুদ্ধের সময়ও ইরান একটা সেফ প্যাসেজ ডিক্লেয়ার করেছে, সেটা ইরানের উপকূল ঘেঁষে একটা সেফ প্যাসেজ ডিক্লেয়ার করেছে যে এখান দিয়ে তোমরা যেতে পারবা, এই সেফ প্যাসেজ দিয়ে গেলে তোমাদের কোনো প্রবলেম হবে না, এবং সেটাও আমাদের অনুমতি ক্রমে কিংবা টোল দেওয়া সাপেক্ষে, সেগুলো শর্ত তো আছেই। তো সেই সেফ প্যাসেজটা ইরান দেখিয়েছে যে এইখান দিয়ে যেতে হবে। তবে ওই লেবাননে হামলার পরে কিন্তু সেটা বন্ধ আবার করে দিয়েছে, এবং এখনো কিন্তু সেইভাবেই ওই করা হচ্ছে, মানে এমন না যে একদম আম ভাবে হরমুজ খোলা আছে সবাই এখন যেতে পারছে, এরকম না বিষয়টা। তবে এখন যদি যেহেতু আজকে আর লেবাননে হামলা হয়নি, তারপর ইরানেও কিন্তু একটা হামলা হয়েছিল ওই জনগণের দিন অবস্থা সকালে। কি? জনগণের এই মানে সিজফায়ারটাকে জনগণ কিভাবে নিয়েছে? জনগণ কি আসলে আস্থা রাখতে পারছে কিনা যুক্তরাষ্ট্রের উপরে? তাদের দৃষ্টিভঙ্গি কি? আপনি তো সেখানে আছেন, জনগণের বা অবস্থান কিরকম, তাদের দৃষ্টিভঙ্গি কিরকম? জনগণ তো প্রথম দিন থেকে বলছে যে আমেরিকার প্রতি আমাদের কোনো বিশ্বাস নাই, সেটা বিশ্বস্ত না, মানে কোনো পক্ষ না যার সাথে কথা বলা যায়। তো তার সাথে তার প্রতি আমাদের কোনো বিশ্বাস নাই। কিন্তু আমাদের যেহেতু যুদ্ধের তো আসলে একটা নিয়ম কানুন আছে, মানে নেগোসিয়েশন তো করতে হয়, যুদ্ধের মধ্যে কিন্তু নেগোসিয়েশন হয়। এই যে এখনো কিন্তু ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ শেষ হয়নি, কিন্তু এই যুদ্ধের মধ্যে কতগুলো নেগোসিয়েশন হলো, তাই না? সেখানে হ্যাঁ। আমেরিকাতে বসে হয়েছে, নানান জায়গায় হয়েছে। তো নেগোসিয়েশন তো হতেই পারে। জনগণের কথা হচ্ছে যে আমরা রাস্তায় আছি, জনগণ কিন্তু এখনো রাস্তায়, এবং জনগণ ঘোষণা দিয়েছে আমরা রাস্তায় থাকবো, কোনো সমস্যা নাই। এই 2 সপ্তাহ যদি যুদ্ধ বন্ধও থাকে পুরোপুরি, আমরা আমাদের দায়িত্ব পালন করবো, আমরা রাস্তায় থাকবো, আমরা আমাদের যে কর্মসূচি গুলো সেগুলো চলবে।
আবারও পুনরায় যদি যুদ্ধ শুরু হয় সেটাও আমাদের কর্মসূচি চলবে। তবে জনগণের হচ্ছে যে কোনো অপমানজনক চুক্তি কিংবা অপমানজনক মাথানত এটা আমরা করব না। আমাদের ফেভারে যদি চুক্তি হয় কিংবা হ্যাঁ অনেক সময় এখন নেগোসিয়েশনে যখন বসা হবে দুই পক্ষেরও তো কিছু দিতে হয়, ইরানের কিছু জিনিস ছাড় দেওয়া লাগলেও লাগতে পারে। কারণ না হলে তো মানে হয় কি, শত্রুকে যখন আপনি দেয়ালে পিঠ ঠেকাই ফেলবেন পুরোপুরি, শত্রু কিন্তু তখন বুঝবে যে আমার তো দেয়ালে পিঠ থেকে গেছে। মানে ইরানের এসকেলেশন পদ্ধতিটা হচ্ছে কন্ট্রোলড এসকেলেশন, কিন্তু ইরান এই পদ্ধতিটা অনুসরণ করে। এটা একটা স্ট্র্যাটেজি, এটা একটা সামরিক স্ট্র্যাটেজি। আমি আমার শত্রুপক্ষকে যদি একেবারেই দেয়ালে পিঠ ঠেকাই ফেলাই, শত্রু কিন্তু তখন তার ডেসপারেটলি সে তার ফ্রাস্ট্রেশন থেকে সে কিছু কাজ করবে। ট্রাম্প যেটা করতেছিল শেষের দিকে, সে তখন দেখছে যে ইরানের মিলিটারি টার্গেট গুলো আমি ঠিক মতো কিছুই করতে পারতেছি না, কিন্তু মুখে বলে যে ইরানের পুরো নেভি আমি শেষ করে ফেলেছি, 100টা জাহাজ আমি ডুবিয়ে দিয়েছি। আচ্ছা বলেন তো, যে 100টা জাহাজ ডুবিয়ে দিলে, একটা জাহাজ তো ডুবিয়েছে সেটা ভারত উপকূলের কাছে, শ্রীলঙ্কার কাছে, সেটা তো ব্যাটেল জোনের বাইরে ছিল এবং সেখানে নন কমব্যাট কিছু অফিসার ছিল এবং তারা গিয়েছে, তারা মানে ইয়েতে যায়নি, যুদ্ধ করতে যায়নি, তাদের এখানে অস্ত্র টস্ত্রও ছিল না, তারা গিয়েছিল একটা মহড়াতে। তো মহড়াও না ঠিক, একটা কুচকাওয়াজে গিয়েছিল। ওটা বাদে বড় যে জাহাজগুলো, একটা জাহাজের নাম কিন্তু আমেরিকা বলতে পারে না যে আমি এই জাহাজটা ডুবিয়ে দিয়েছি, ওই জাহাজটা ডুবিয়েছে, ছবি ভিডিও গুলো দেখাতে পারে না। ছোট জি। কিছু স্পিড বোট, ইরানে আবার অনেক সোয়ার্ম অ্যাটাক করে, তো তাদের কিছু ছোট স্পিড বোটও থাকে, এগুলো হয়তো সে কিছু ধ্বংস করেছে। তো সে ওগুলো সব সব মিলে আর বাড়িয়ে টাড়িয়ে তো বলে ইরানের নৌবাহিনী নাই। তো ইরানের নৌবাহিনী না থাকলে কিভাবে হরমুজ এখনো ইরানের কন্ট্রোলে থাকে? তোমাদের এত নৌবাহিনী, মানে তাদের তো অভাব নাই, তাদের তো বিমান বাহিনী অনতরি থেকে শুরু করে সবই আছে, সেগুলো এসেও তো খুলতে পারতেছে না সেই হরমুজটা। ইরানের বলতেছে এয়ার ডিফেন্স সব আমি একদম প্রথম দিকে ঘুরিয়ে দিয়েছি। ইরান এখন এই এয়ার ডিফেন্স ঘুরিয়ে দেওয়ার পরও ইরান কিভাবে সেইগুলো ফেলে দেয়, মানে C-130 হারকিউলিস গুলো ফেলে দেয়, তারপর কিভাবে হুম। আপনার সেই F-15 স্ট্রাইক ইগল জেট ফেলে দেয়, F-35 লাইটনিং, এগুলো তো রেকর্ড ইরানের। F-15 এর আগে কখনো কেউ ফেলতে পারেনি। তো এগুলো কিভাবে করতেছে ওগুলা ওগুলা ওরা বলে, কিন্তু জনগণের কথা হচ্ছে যে আমরা আছি, আমাদের সামরিক বাহিনী ভালো মতোই করেছে। এখন ফ্রাস্ট্রেশনের থেকে ট্রাম্প যেগুলো করতো, এখন ইরানও করতো, ইরানও পাল্টা মারতো, কিন্তু ক্ষতিটা কি হতো? ক্ষতিটা হচ্ছে আরব বিশ্বের অনেকগুলো দেশের ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হতো, ইসরায়েলের অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করতো, ইরানেরও কিছু হতো। ইরান যেটা করেছে হয়তো বুঝে শুনে যে ঠিক আছে, ওই ধরনের আমি দেয়ালে পিঠ থেকে না দিয়ে আমি ধীরে ধীরে শত্রুকে অন্যভাবে অচেতন করে তাকেই করব। মানে শত্রু যখন বুঝবে যে আমাকে মেরে ফেলতেছে, হাত পা বেঁধে ফেলতেছে এবং আমাকে হয়তো এখন হত্যা করবে, তখন কিন্তু সে হাত পা ছোড়াছুড়ি করবে। কিন্তু আমি যদি আস্তে আস্তে তাকে অচেতন করতে পারি, আমি যদি কিছু স্লো পয়জন দিয়ে তাকে তাকে একটা ইঞ্জেকশন দিয়ে আস্তে আস্তে অচেতন করে তাকে হত্যা করতে পারি, সে কিন্তু আর হাত পা ছুড়বে না। তো ইরানও হয়তো এটা চাচ্ছে যে একটা হরাইজন্টাল এসকেলেশন। আমি প্রথম প্রথম 2-3 দিনে সে গিয়েছিল, যখন সে ডেসপারেটলি হামলা করেছে ইরানের সর্বোচ্চ নেতার শাহাদাতের পর, সেটা সে করেছে, কিন্তু তারপর কিন্তু সে আবার একটা কন্ট্রোল এসকেলেশন পদ্ধতিতে গিয়েছে। এগুলো হচ্ছে স্ট্র্যাটেজি।